ঠিক আছে, তাহলে আরেকবার চাপ মেরে তো লক করে দিবি। লেখাটা পরিষ্কার আছে কিনা দেখো, লেখা পরিষ্কার আছে? ও দাদা হ্যাঁ হ্যাঁ বলো। আবার এই কথাগুলো পেতে পারি সে কথা ও দেখা হয়নি। ও দেখা গড়াই সই করে কি হবে? গড়াই সই করেনি। তুমি কি এখানে উদ্বাস করতেই এসছো? আর তো কিছু করতে আসোনি, পড়া তো জীবনে করে আসো না। আর অত কথা বেরোচ্ছে কেন গলা দিয়ে? তিনটে অঙ্কের মধ্যে একটা অঙ্ক করতে পারোনি, গলা দিয়ে আওয়াজ কেন বেরোবে? গলা দিয়ে যখন আওয়াজ না বেরোয় যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ চুপচাপই থাকো। তোমাদের আগে অভ্যাস ঠিক করো, তারপরে পড়াশোনা হবে, ঠিক আছে? অভ্যাস খুব বাজে তোমাদের, ভীষণ বাজে। বসবা, ঘাড় নাড়বা, গল্প করবা, মুখের মধ্যে বিড়বিড় করবা, এদেরকে এখনো বকছে দুজনা। যারা যারা খাতায় প্র্যাকটিস করে এসছো, সে ক মিনিট টাইম নিয়ে করেছো? অনেকবারই করেছে মানুষটা, কিন্তু কি করলে কঙ্কনা? না বুঝে করেছো? তাহলে চলছে, চেষ্টা করে গেলে ফলাফল পাবো, চাপ নেই। আজকে ভুল হচ্ছে, পরের দিন ঠিক হবে। তো যারা চেষ্টা করছে না, তাদের খুব সমস্যা হতে পারে। কার খাতা? মার্জিনটা নেই পারমিতা, মার্জিনই নেই খাতাতে। এই তো খাওয়া তো ভালোই করা আছে দেখছি। শুধু 6 করেছো কেন? 6-এরটা ভালো করে হয়েছে তো? সঞ্চারীর 6-এর বোধহয় ছবিটা হয়নি। 6 যে ছবিটা এঁকেছিলে বোধহয় সেটা হয়নি। এটা কার খাতা? নাম লেখো পড়ে। ছবিটা বোধহয়, কর্ণটা বোধহয় আঁকা নেই, না উচ্চতা বোধহয় আঁকা নেই। উঁচু করো দেখি, ছবিটা উঁচু করো। হ্যাঁ হ্যাঁ, আঁকা নেই। আচ্ছা 15-র কোশ্চেনটা আমি আবারও বলছি, তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে বাড়িতে তোমরা চেষ্টা করো যথেষ্ট, কিন্তু প্রবলেম হচ্ছে কি বলতো, তোমাদের অভ্যাস খুব খারাপ। কথা তোমরা শুনতে চাও না, এটা একটা খুব বাজে অভ্যাস। আগে অভ্যাস ঠিক করো, তারপরে পড়াশোনা করবা, দেখবা যে হবে, অটোমেটিক্যালি হবে। 15 নম্বর কোশ্চেনটায় একটা কথা বলা আছে যে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম মানে কি? একটা ট্রাপিজিয়াম যার উপরের বাহু নিচের বাহু সমান্তরাল এবং সাইডে যে দুটো বাহু আছে যাদেরকে আমরা বলি তির্যক বাহু, তাদের দৈর্ঘ্য কি হবে? সমান। এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এর তির্যক বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি। তির্যক বাহু মানে কি? যেগুলো এরকম বাঁকা করে থাকে সেগুলো হচ্ছে তির্যক বাহু, এদের দৈর্ঘ্য বলেছে 10 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে বলছে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও 17। তার মানে নিশ্চয়ই ছোটটা 5, বড়টা 17। এ বলছে ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসাব করি। তাহলে কর্ণের দৈর্ঘ্য মানে কি? আমি একটু এবিসিডি দিইনি, এ বি সি ডি। তাহলে কর্ণ কোনটা হবে? বি থেকে ডি পর্যন্ত হবে কর্ণ। তাহলে আমরা ফার্স্টে কর্ণ বার করব না, আমরা প্রথমে ক্ষেত্রফলটা বার করে নেব। খুব সাধারণ জিনিস, ভালো করে বুঝবা। কোশ্চেনে যেহেতু তির্যক বাহু দুটো সমান, তার মানে এ থেকে বিসির উপর আমি যদি লম্ব আঁকি ডি ই বিন্দুতে, তাহলে এখানে একটা ত্রিভুজ তৈরি হবে। একইভাবে ডি থেকে বিসির উপরে একটা দাগটা এই লম্ব টানি, তাহলে এখানে এফ বিন্দু দিই, তাহলে এখানেও একটা ত্রিভুজ তৈরি হবে। যেহেতু এই বাহুটা এবং এই বাহুটার দৈর্ঘ্য সমান, সেহেতু হবে কি,
এই দুটো ত্রিভুজ কি হবে, সর্বসম ত্রিভুজ হবে, তাই না? এখন যদি সর্বসম ত্রিভুজ হয় তাহলে আমরা নিচের বাহুটার মাপ আগে বার করার চেষ্টা করি। দেখো উপরের এইখান থেকে মানে এ ডি এবং ই এফ এরা তো সমান্তরাল, এ ডি আর ই এফ কি সমান্তরাল, এ ই আর ডি এফ এরাও সমান্তরাল, কারণ এটা দুটোই লম্ব। তার মানে কি উপরের বাহুটা 5 সেমি হলে ই এফ বাহুর মানও কত হবে, 5 সেন্টিমিটার। তাহলে এইটা যদি 5 হয় আর পুরোটা যদি 17 হয় তাহলে আমরা এইখান থেকে একটা কথা লিখতে পারি যে বিই মানে এইটা প্লাস ইএফ মানে মাঝেরটা প্লাস এফসি মানে লাস্টেরটা, এর টোটাল মান কত হলো 17। এর মধ্যে যেহেতু এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সমান, তাহলে বিই এবং এফসি দুটোর মান কি হবে, সমান। তাহলে বি তো বি থাকলো, কোনো সমস্যা নেই। ইএফ এর মান কত 5, আমরা উপরের বাহু থেকে বুঝতে পেরেছি। আর এফসির মান কত হবে, বি এর সমান, তাহলে আমি এখানে বিই লিখবো, তাই তো? যেহেতু এফসি আর বিই সমান, তাহলে এফসির জায়গায় আমরা কি লিখলাম, বিই লিখলাম, সমান সমান 17। সে তো আমি তো অঙ্ক জাস্ট বোঝাচ্ছি ওই জন্য আর কি, আমি তো খাতা তো লেখানো আছে। এবার দেখো তাহলে দুটো বিই হলো, তাহলে 2BE সমান সমান 17 থেকে 5 বাদ দিলে কত হবে, 12 হবে। তাহলে এদিকে 2 আর এদিকে 12 কাটলে হবে 6, তাহলে বি এর মান কত পেলাম, 6। তাহলে বি থেকে ইর মান 6, তাহলে এফ থেকে সি এর মানও কত, 6। আচ্ছা তাহলে 6 মাঝখানে 5 লাস্টে 6, 6 6 12 আর 5 কত 17, এটুকুনি হয়ে গেল। এবার আমাকে বলেছে ক্ষেত্রফল বার করতে আর কর্ণ বার করতে। তাহলে কর্ণ বার করার, কর্ণ কোনটা হবে, বি থেকে ডি পর্যন্ত একটা কর্ণ হবে। আর যেহেতু এটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, তাহলে এ থেকে সি এর মানও কিন্তু যে কর্ণটা হবে এ থেকে সি পর্যন্ত যে কর্ণটা হবে তার মানও কি হবে, সমান। আচ্ছা আমি যে কর্ণটা টানলাম দেখো একটা নতুন একটা ত্রিভুজ তৈরি হলো, কি ত্রিভুজ তৈরি হলো, বি এফ ডি, এর নতুন ত্রিভুজ তৈরি হলো। এই নতুন ত্রিভুজের ক্ষেত্রে আমি জানি না কি, দেখো নতুন ত্রিভুজের ভূমি আমি জানি 5, কিন্তু এই লম্বের মান কি আমি জানি, জানি না। এখন দেখো এইখানে যে লম্বটা আছে এফডি, এই লম্বটা কোন ত্রিভুজের অংশ, এই ছোট ত্রিভুজের অংশ, যার আমি ভূমি জানি অতিভুজ জানি, তাহলে লম্ব আমরা বার করতে পারবো। লম্ব সমান সূত্র কি, রুট ওভার অতিভুজের স্কোয়ার মানে 10, 10 এর স্কোয়ার মানে কত 100 মাইনাস ভূমি 6 36, 100 থেকে 36 বাদ দিলে 64, আমি ভুল লিখলাম 64, 64 8 তার মানে পেলাম এখানে এফডির মান 8, তাহলে এফডির মান 8 হলে ই এর মান কত 8। ও তার মানে নিচের বাহুটার মান 5, লম্বের মান 8, তাহলে এখানে এটা তাহলে অতিভুজ, এই কর্ণটা হিসাব মতো এই ত্রিভুজের অতিভুজ, অতিভুজের মান আমরা বার করতে পারবো। সূত্র কি, লম্ব স্কোয়ার। তাহলে ভূমি স্কোয়ার মানে 5 স্কোয়ার মানে 25, লম্ব স্কোয়ার মানে 8 স্কোয়ার মানে 64। হ্যাঁ ও হ্যাঁ ঠিক বলেছো, আমি এখানে ভুল করে ফেলেছি, ঠিক 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 ঠিক। হ্যাঁ বিষয়টা হচ্ছে, হ্যাঁ বি থেকে এফ এর মানটা কত, দেখো বি থেকে ই এর মান 6, ই থেকে এফ এর মান 5, তাহলে 6 আর 5 কত 11, তার মানে আমাদের ভূমি হচ্ছে 11, 11 স্কোয়ার মানে 121 প্লাস লম্ব কত বুঝতে পারোনি, আর লম্ব কত 8, 8 মানে কত 64 সমান সমান রুট ওভার 4 এর আগে 5, 6 আর 2 8, 1 185, এটাকে ভাঙা যাবে না। এটাই হচ্ছে আমাদের এই তির্যক বা ওই কর্ণের মান কত পেলাম, রুট ওভার 185 হয়ে গেল। আচ্ছা এবার বলে, আচ্ছা আমি আগে এখানে কর্ণ বার করেছি, খাতাতে বোধহয় আগে ক্ষেত্রফল বার করেছি। আচ্ছা ক্ষেত্রফলের সূত্র কি, ট্রাপিজিয়ামের ইন্টু লম্ব উচ্চতা। তাহলে এখন যদি আমি ক্ষেত্রফল বার করি, তাহলে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু, বলেছে কি উপরের বাহুটা নিচের বাহুটা মানে যারা সমান্তরাল, উপরের বাহু আর নিচের বাহু সমান্তরাল, এদের দৈর্ঘ্যের যোগফল, নিচের বাহুর দৈর্ঘ্য কত 17, উপরের বাহুর দৈর্ঘ্য 5 17 যোগ করলে 22 গুণ উচ্চতা, তাহলে এ থেকে ই এটা হচ্ছে উচ্চতা, লম্ব উচ্চতা কত পেয়েছি 8 ইন্টু 8, 2 দিয়ে 22 কাটলে 11, 8 11 88, তাহলে ক্ষেত্রফল পেলাম কত 88। তো এই হচ্ছে অঙ্ক, ব্যাপারটা অঙ্কটা সিম্পল, প্রবলেম কোথায়, খাতাতে তো আমি এভাবে বলতে পারবো না, আমাকে প্রত্যেক জায়গায় বলতে হবে কি এবি মানে এটা, এডি মানে এটা, এসব বলতে হবে। এই বলতে গিয়ে অঙ্কটা হয়ে যায় কি সাইজে বড়, জটিল হয় না অঙ্কটা, সাইজে কি হয় বড় হয়। আর তোমরা যদি অঙ্ক মুখস্থ করো তাহলে হলো না, অঙ্কের প্রসেস বুঝতে হবে, প্রসেস মনে রাখতে হবে, আর ছবি মনে রাখতে হবে, ছবি দেখবো অঙ্ক লিখবো, এই হচ্ছে কথা।
যদি মনে করো স্টেপ বাই স্টেপ কি হবে মনে থাকবে না, বোঝা গেল? ক্যালকুলেশন তো এমনিই পারবা, স্কোয়ার রুট তো পারবাই, ঠিক আছে? সূত্র মনে রাখতে হবে, স্টেপ মনে রাখতে হবে, ছবি মনে রাখতে হবে, আর কিছু না। এবার হাতে ধরে প্রচুরবার প্র্যাকটিস করার পরে তোমরা অঙ্কটা করতে পারবো, নতুবা নয়। আর প্রথমবার করছো, টাইম তো দিতেই হবে। আচ্ছা, আর করার কোনো সমস্যা ছিল কোনো অঙ্কে? ছিল না, খুব ভালো কথা। এবার চলে আসো ভৌত বিজ্ঞানে। ভৌত বিজ্ঞানে আমাদের চলছিল মোলের ধারণা, আগের দিন চ্যাপ্টার হয়ে গেছে। এখন চ্যাপ্টারের ছোট ছোট অনেকগুলো অংশ আমি ইচ্ছা করে বাদ দিয়েছি। এখন দেখতে পারি যে কে কে ধরে এনেছো ওই জায়গাগুলো। আগে বিজ্ঞানটা শেষ করে নি। বাহ, হ্যাঁ সেগুলোই সমাধান করবো। তাহলে কঙ্কনা থেকে শুরু করা যাক, বলো। তুমি অনেক কিছুই খুঁজে পাওনি? আচ্ছা, মূলের ধারণা। আচ্ছা, অনেক প্রশ্ন তো আমার কাছে বেঁচে আছে, প্রশ্ন পাওনি কে কে মূলের ধারণার? ভৌত বিজ্ঞানে মূলের ধারণার প্রশ্ন কার কার কাছে নেই? কে পাওনি সে তাকে নিজেই বলতে হবে। তুমি পাওনি? তুমি তো রোজই এসো, তুমি পাও না কেন? পায়েলের কাছে আছে? পায়েল তো আসেনি। পায়েলকে দাও। হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে নেই? বলো কঙ্কনা, কোনটা খুঁজে পাওনি? মোল বলতে কি বোঝো? তোমার কি পুরনো বই? দাও। এই তো, ইয়েস, আলু আর আলুর সংখ্যা আলাদা। হ্যাঁ, এই যে কঙ্কনা, কোন পদার্থের এক মোল বলে এটাই মোল। এক মোল খুঁজে পেয়েছো তো? তাহলে ওই মোলই হবে, একই জিনিস। আচ্ছা, IUPAC, হ্যাঁ বলো। নতুন বইতে আছে। আচ্ছা, IUPAC এর নাম বোধহয় পুরনো বইতে নেই, তাই না? হ্যাঁ, তোমাদের হচ্ছে নতুন বই থেকে লিখে নিতে হবে। কি লেখা আছে? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ নাকি? হুম, না IUPAC লিখে নাও। আমি লিখে দেবো? তোমার কি পুরনো বই? হ্যাঁ, ও আচ্ছা। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ, তারপর কি লেখা আছে? পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, APPLIED নাকি? দেখো তো, কেমিস্ট্রি বানান CHEMISTRY, না মাঝখানে ই আছে কিনা দেখো। CHE, আচ্ছা, বাহ, তাহলে বানান ভালোই মনে আছে আমার। কেমিস্ট্রি। চার নাম্বার কোশ্চেন, এক মোল অক্সিজেন পরমাণু, অক্সিজেন অণু, জলের অণু, আয়ন অথবা ইলেকট্রনের মধ্যে কয়টি কণা থাকে? এক মোল কণা মানে ওই সংখ্যাটা 6.022 × 10⁻23 সংখ্যক। এক মোল, ইয়েস, সব কটার সেম, বুঝতে পেরেছো?
হ্যাঁ তাও হবে, ওটা লিখবো না। হ্যাঁ হ্যাঁ আছে বইতে, কিন্তু ওটা লিখতে যাবো না সবসময়, টাইমও নষ্ট হবে, স্কুলে হুটোপাটা করে কোথায় ভুল বসিয়ে ফেলবা, এটাতে ওটা ভালো। বসাও, অসুবিধা নেই, বসাও। আচ্ছা, অ্যাভোগাড্রো সংখ্যা আর অ্যাভোগাড্রো ধ্রুবক, তাই তো? পার্থক্য এখানে তিনটে আছে। আচ্ছা, নতুন বই থেকে লিখে নিতে হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে দাগিয়ে রাখি, এগুলো ছবি পাঠিয়ে দেবো, তাও হবে। তাহলে আইইউপিএসি পাঠাবো, মোল পাঠাবো, 8 পাঠাবো। আচ্ছা, 3-এর কোশ্চেন, 1 মোল কাকে বলে, বা তাহলে 4-এরটা তো একই তো। এখানে যে এক মোল লেখা আছে, তো মোল কাকে বলে এটারও উত্তর একই, মানে তিনটে প্রশ্নের উত্তর একই। তো মোল বলতে কি যেটা আলাদা হবে না উত্তরটা, আর মোল সংখ্যা আলাদা। এই যে তোমাদের হচ্ছে নতুন বইয়ের কথা বলছি, এখানে লেখা আছে 1 মোল বলে কোন, মানে দেখো যেটা কার্বন দিয়ে লেখা আছে, কার্বন পরমাণুতে যেটা লেখা আছে সেটাই হচ্ছে এসআই পদ্ধতিতে উপরে। ওই যে ওই পেজ নাম্বার 76, আরো জানো, তার পাশে লেখা আছে না মোটা কালি দিয়ে, কোন পদার্থের যে পরিমাণে গঠনকারী কণার সংখ্যা, স্ট্যান্ডার্ড টাইম এন্ড এই টেম্পারেচার এন্ড প্রেসার। কোনটা বলো? এই তো 12 গ্রাম লেখা আছে তো, এই তো কার্বন পরমাণুতে লেখা আছে এটাই। এসআই এর সংজ্ঞায় এসআই, এ দেখো আচ্ছা একটুখানি বলি, বিষয়টা হচ্ছে এসআই পদ্ধতিতে আমরা যে ওজনটা গ্রামে বলবো না কেজিতে বলবো? কেজিতে বলবো, তো এসআই তে কেজি বলতে হবে। এবার কেজির ক্ষেত্রে পয়েন্টে উত্তরটা আসবে, ওটাই দেওয়া আছে, দেখে নাও। হ্যাঁ তুমি ওটা লিখবা, এই কঙ্কনা দিয়ে দাও, সিজিএস হয়ে যাবে। হ্যাঁ তাহলে এটাই লিখতে হবে, 0.12 কেজি। গ্রাম থেকে কেজি 1000 দিয়ে ভাগ করে দশমিক চেঞ্জ করে দিয়েছে, এই তো। নেক্সট কোশ্চেন বলো, কার কোনটাই সমস্যা? 17। অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর কত? দেখার কি আছে, মুখস্থ করে আসতে বলেছিলাম তো। এই শোনো আবার বলি, যখনই মোলের চ্যাপ্টারের কণার সংখ্যা বলবে একদম ইজিলি মনে রাখবা 6.022 কাজ, তাছাড়া অন্য কিছুতে হবেই না, হয়ে গেল। আচ্ছা এবার 1 মোল হলে কিন্তু 6.022, কিন্তু যদি 2 মোল হয় 6.022, এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করতে হবে, ক্লিয়ার? আচ্ছা এবার আদিত্য পেজ নাম্বার 78 বার করো, আমি বলছি বার করো। দেখো যেটা নিচে ছক আছে, মৌল আর পারমাণবিক ভর। আচ্ছা না আমার ছক আছে, ও তোমার পুরনো বই, পুরনো বইতে পেজ নাম্বার 79 বার করো। 79 পেজে দেখো একটা ছক আছে, ওখানে দেখো লেখা আছে না হাইড্রোজেন সি মানে HCO হেডিং করা আছে না, ওর নিচে পারমাণবিক ভরে কত দেওয়া আছে? 16। তো গ্রাম পারমাণবিক ভর কত হবে তাহলে? ইয়েস। হ্যাঁ বলছি কি এর অর্থ কত মোল অক্সিজেন? 1 মোল। এর অর্থ ওই যে সংখ্যা 6.022, কতগুলি সংখ্যা 6.02 অ্যাভোগাড্রো নাম্বার, বলো আমি বলছি না একই জিনিস বারবার ঘুরিয়ে ফিরিয়ে আছে। নেক্সট বলো। 1 মোল, না 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 ওই গ্রাম, 16 গ্রাম, 10 পারমাণবিক ভরকে আপেক্ষিক বলার কারণ, নতুন বই। আচ্ছা আমি ওই 10-এরটাকে বলিনি, হ্যাঁ 10-এর কোশ্চেনটা বলিনি। আচ্ছা 10-এর কোশ্চেনটা হচ্ছে আপেক্ষিক বলার কারণ, তাই না?
আমি তোমাদের নতুন বই না পুরনো বই? নতুন, পেজ নাম্বার 78। কোথা থেকে ঠিক? দেখো লেখা আছে যে লেখা আছে না একক বা প্রমাণ ধরে, তাই না? হ্যাঁ বলছি, একদম প্রথম থেকে লিখবা। পরমাণুর ভর অতি নগণ্য, এই নগণ্য ভর নিয়ে রাসায়নিক গণনা খুবই অসুবিধাজনক। তাই পরমাণুর ভর প্রকাশের জন্য কোনো একটি নির্দিষ্ট মৌলের পরমাণুর ভরকে একক বা প্রমাণ ধরে ওর তুলনায় অন্য মৌলের পরমাণু কত ভারী তা নির্ণয় করা হয়, তাই তো? তাই এর অর্থাৎ মৌলের পারমাণবিক ভর হচ্ছে নির্ধারিত হয়, তাই তো? আচ্ছা এই লাইনটা বাদ দিয়ে দাও, এর ভিত্তিতে এই লাইনটা বাদ দিয়ে দাও, পরের লাইনে চলে আসো। এই ভর আপেক্ষিক হওয়ায় একে, আচ্ছা কোশ্চেনে কি লিখেছি আমি? আচ্ছা এরপর একটা লাইন অ্যাড করে নিতে হবে, যেহেতু যেহেতু কোনটার পরে? ওই প্রথম লাইনটার পরে কত গুণ ভারী তা নির্ণয় করা হয়েছে হয়েছে। এরপরে আমরা কি লিখবো, যে যেহেতু এটা তুলনামূলক রাশি, কি যেহেতু এটা তুলনামূলক রাশি, লিখে নাও স্টার দিয়ে। যেহেতু এটা তুলনামূলক রাশি তাই পারমাণবিক ভরকে আপেক্ষিক বলা হয়। দেখো যে সুন্দর গল্প করছে এরা বারান্দায়, কি সুন্দর। হ্যাঁ এবার সেটা আবার আমাকেও বলবা, বাহ খুব ভালো। তাই তাই ওই কোশ্চেনটা লিখে দাও, পারমাণবিক ভরকে আপেক্ষিক বলা হয়। আপেক্ষিক কথার অর্থ হচ্ছে তুলনামূলক। দাদা বলো। আমি যেটা লিখেছি সেটা হচ্ছে তুমি যেটা বলে প্রথম দুটো লাইন বাদ দিয়ে তারপর থেকে লিখেছি, মানে ওই পরমাণু ভর প্রকাশের জন্য ওখান থেকে লিখলেও তো হবে হবে। দাদা পেজ নাম্বার 15তে আসি। হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সালফার, ক্লোরিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, তামা, জিঙ্ক প্রভৃতি মৌলের পারমাণবিক ভরগুলি কত? নতুন বই না পুরনো বই? পুরনো বই। দেখো যে ছকটা আছে না, ওই ছকের মাথার উপরে দেখো প্রত্যেকটা চিহ্ন দেওয়া আছে, HCO দেওয়া আছে না, তার নিচে দেখো লেখা আছে পারমাণবিক ভর আছে লেখা, ওইটা হচ্ছে পারমাণবিক ভর। নতুন বইটা আলাদা দিয়েছে। 11 হাইড্রোজেন স্কেল অনুসারে পারমাণবিক না না আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞা দেওয়া তো লেখা আছে, হেডিং করে লেখা আছে। আচ্ছা এখানে আমি বলছি, হ্যাঁ এটা পুরোটাই লিখতে হবে। আচ্ছা এখানে কিন্তু পুরোটা লেখা মানে হাইড্রোজেন, আচ্ছা পারমাণবিক ভরের হাইড্রোজেন স্কেল বলে এই স্কেল অনুযায়ী যতক্ষণ, ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হাইড্রোজেন স্কেল অনুসারে আপেক্ষিক ভরের সংজ্ঞা দাও। তাহলে কি লিখবো, এই শোনো, এই যে দেখো এখানে কিন্তু দুটো কোশ্চেন আছে, একটা কোশ্চেন আমাদের কিন্তু মিস হয়ে গেছে, হাইড্রোজেন স্কেল কাকে বলে। যাই হোক এখানে আচ্ছা তোমরা একটু কোশ্চেন অ্যাড করো তো, কোথায়? তোমরা অ্যাড করবে হচ্ছে 10 আর 11-র মাঝখানে, দেখো ফাঁকা দেওয়া আছে অনেকটাই, অ্যাড করে নাও। লিখবো যে হাইড্রোজেন স্কেল পারমাণবিক ভরে, আচ্ছা দেখো হাইড্রোজেন স্কেল লিখেছো হাইড্রোজেন স্কেল কাকে বলে? হুম হাইড্রোজেন স্কেল যেটা হাইলাইট করা আছে ওটাই যে লিখবো একদম প্রথমটুকুনি। হ্যাঁ সর্বপ্রথম থেকে, তারপরে দেখো হ্যাঁ পারমাণবিক ভর হাইড্রোজেন স্কেল বলে, ওইটুকুনি ওইটুকুনি। আর 11টা দাও তোম বই দাও। এই যে প্রথমে সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন একটি পরমাণু ভর ধরে করা হয়েছিল, এটা হাইড্রোজেন স্কেল। আচ্ছা তারপরে হচ্ছে হাইড্রোজেন স্কেলের পারমাণবিক ভর। আচ্ছা এবার বলো কোন কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন। তাহলে হাইড্রোজেন স্কেল লেখা আছে খাতায় পেয়েছো, এই বইতে পেয়েছো, তারপর লেখা আছে না এই স্কেল অনুযায়ী। এবার এই স্কেল অনুযায়ী এর পর থেকে কোন মৌলের তোমরা তাহলে প্রথমে কি লিখবে, হাইড্রোজেন স্কেল অনুযায়ী কোন মৌলের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ ভারী তাকেই বলা হয় ওই মৌলের পারমাণবিক ভর। তারপরে তোমাকে কিন্তু এই গাণিতিক রূপটা লিখতে হবে, মৌলের পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর বাই একটি H পরমাণুর ভর। আচ্ছা আমি যখন পড়াশোনা করতাম নিজে, তখন হতো কি এই মৌলের একটা পরমাণু তো খালি চোখে দেখা যায় না, ওই জন্য আমি কল্পনা করতে পারতাম না।
তা আমি করতাম কি, একটা মৌলের পরমাণুকে আমি তরমুজের সাইজে ধরে নিতাম। বুঝতে পেরেছো? তাহলে মনে হয় হ্যাঁ একটা তরমুজ বা হাইড্রোজেনের তরমুজ ছোট হবে, তাহলে ভাগ করা যাবে, এটা ভেবে নিতাম আমি। তুমি তোমার মতো মনে করে নিতে পারো। ছোট কমলা লেবু হয় না। আচ্ছা পরেরটা, এখানে তো আপেক্ষিক বলেছে। তা হাইড্রোজেন স্কেলের সাপেক্ষে মাপছে, কারোর সাপেক্ষে মাপছে মানে আপেক্ষিক। ওটাকে যেটা লেখা আছে ওটাকে আমরা কি বলবো, আপেক্ষিক। আর কারোর প্রশ্ন নেক্সট? আচ্ছা 12, আচ্ছা 24-এ আসি। 24 মৌলের, আচ্ছা মৌলের 24টা বলিনি। মৌলের পারমাণবিক ভর ও একটি পরমাণু প্রকৃত ঘরের, আচ্ছা প্রকৃত ঘর না, ওটা ভর হবে। মৌলের পারমাণবিক ভর ও পরমাণুর প্রকৃত ভর, ঘটে রয়ে গেছে, মধ্যে সম্পর্কটি লেখো, পেজ নাম্বার 79। আচ্ছা এবার শোনো, পেজ নাম্বার 79 যাদের পুরনো বই, আচ্ছা তোমার পুরনো না নতুন বই? পুরনো, কঙ্কনা বই দাও। পারমাণবিক ভর একক, আচ্ছা যাদের পুরনো বই আছে তাদের 80 পেজে দেখো একদম উপরের প্রথম লাইন, মৌলের একটি পরমাণুর ভর 80 নাম্বার পেজের প্রথম লাইন, মৌলের একটি পরমাণুর ভর সমান সমান মৌলের পারমাণবিক ভর ইন্টু 1 ইউ, মানে 1 ইউনিট। পেয়েছো আদিত্য? ওইটা প্রকৃত ভর বলা না বলো। প্রকৃত ভর তো বলা নেই, ওটা প্রকৃত ভর। আচ্ছা যেটা ভর বলেছি সেটাই প্রকৃত ভর, নতুন বইতে প্রকৃত ভর লেখা আছে, অসুবিধার কিছু নেই, ওটাই হবে। হ্যাঁ বলো। 21, দাঁড়াও। 5 গ্রাম হাইড্রোজেন, 3 গ্রাম কার্বন, 8 গ্রাম অক্সিজেন, বই দাও কঙ্কনা, আমার কাছে রেখেছি। ও আচ্ছা ওইটা হচ্ছে না, তোমাদের বইতে অন্য কোনো নাম্বার দিয়ে দিয়েছে। হ্যাঁ তোমরা একটা কাজ করবা, আমি একটা কাজ করছি, এই কোশ্চেনের উত্তর আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো কোনো। আচ্ছা আমি তোমাদের গ্রুপে দেবো না, যাদের যাদের পুরনো বই আছে এই কোশ্চেনগুলোর উত্তর আমি প্রিন্ট করে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে তোমাদের সুবিধা হবে। দু জায়গাতেই দেবো। 22 পারমাণবিক ভর একক কাকে বলে, পেজ নাম্বার। পারমাণবিক ভর এককের গাণিতিক রূপ, দেখো তোমাদের পারমাণবিক ভর একক কাকে বলে লেখা আছে, 1 AMU বা 1 ইউ। এই যে পারমাণবিক ভর একক লেখা আছে দেখতে পাচ্ছ, এখানে দেখো এটা হেডিং করা আছে পারমাণবিক ভর এককের মান নির্ণয়, তার উপরে যেটা লেখা আছে 1 AMU বা 1 ইউ সমান সমান 1/12 ইন্টু 12C এর পরমাণুর প্রকৃত ভর। পেয়েছো? ওটাই হচ্ছে পারমাণবিক ভর এককের, দাঁড়াও বলছি, পারমাণবিক ভর একক গাণিতিক রূপ। হ্যাঁ হ্যাঁ বলো। 1 AMU বা 1 ইউ, হ্যাঁ একদম, না না না, ব্যাপারটা হচ্ছে ভালো করে শুনবা রিয়া। দেখো 22 নাম্বার কোশ্চেনে পারমাণবিক ভর বলেছে, ঠিক আছে? এখন 23 নাম্বার কোশ্চেনে কার্বন পরমাণুর কথা বলেছে, বলেছে না? তাহলে কার্বন পরমাণুর ক্ষেত্রে দেখো নিচে লিখে দিয়েছে, দেখো পারমাণবিক ভর এককের মান নির্ণয়, পেয়েছো? তার নিচেই আর কি দেখো ওখানে লাস্টের লাইন, সুতরাং পারমাণবিক ভর একক সমান সমান 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। পেয়েছো? ওইটা হবে। ওটা আমি লাস্ট লাইন বললাম তো, মাঝখানের লাইনগুলো পড়ো, দেখো লেখা আছে। তুমি শুধু লাস্টের লাইনটা মুখস্থ রাখো, 1.66 1 AMU বা 1 ইউ সমান সমান, বাইরে খুব কথা হচ্ছে, হ্যাঁ এই বাইরে কথা না তো, চুপ। 1 AMU বা 1 ইউ সমান হচ্ছে 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ওটাই কার, কার্বনের। মানে এখানটা যে মানে 22 নম্বরে যে গাণিতিক রূপ বলছে সেটা একদম নিচে যেটা দেখা যাচ্ছে ওটা লিখতে হবে, মৌলের পারমাণবিক ভর সমান সমান। এটা না পারমাণবিক ভর মানে কি? আসলে আদিত্য ওখানে লেখা আছে যে পারমাণবিক ভর, আর আমাদের কোশ্চেনে যে ভর একক, দুটো আলাদা। তাহলে এখানে ভর এককটা কোথায় বলো তো আদিত্য? ও
আচ্ছা ঘোষ, ওই 2 নাম্বার মানে দোতলায় আর কি, দোতলায় মাঝের খোপ থেকে ছায়া প্রকাশনীর আগের বছরের ভৌতবিজ্ঞান বইটা দাও। এই যে এই তো পুরনো বইতে পেজ নাম্বার 79, তার দেখো একদম নিচে লেখা আছে, দেখো মোটা কালিতে 1 AMU সমান সমান 1U সমান সমান 1.6605 ইউনিট ইন্টু পিএস দাও। আচ্ছা 20-তে চলে আসি। 7 গ্রাম নাইট্রোজেন পরমাণুর সংখ্যা কত? আচ্ছা 7 গ্রাম থাক, জলের বোতল তো নিচে থাকবে, উপরে ও না, ও অনেক ক্লাস 10-এর ছেলেপেলেগুলো এনেছে। হ্যাঁ বলো, এই তো। 0.5 এটা পুরনো বই উদাহরণ। আচ্ছা দেখো গ্রাম পরমাণুর সংখ্যা কত, এটা উদাহরণে পেয়ে যাবা। পেজ 7.0 গ্রাম, দশমিকের পরে শূন্যর ভ্যালু নেই, তাহলে 7 গ্রাম। পায়েল আর স্নেহা মনে হয় কোনো কোশ্চেনের ধারে কাছেও নেই, ঠিক না? এরা আউট অফ নলেজ, এই চ্যাপ্টারে কিছু করার নেই। বই ধার নেবা? সবথেকে এই বই থেকে ভালো পাওয়া যাবে। তুই প্রান্তিকের বইয়ে ফলো করতো, আমার কোনো চাপ নেই, উত্তর হলেই হলো। আচ্ছা বলো। আচ্ছা আমি হিসাবটা বলি, দেখো গ্রাম পরমাণু মানে কি, সবার প্রথমে আসবো পারমাণবিক ভরে। নাইট্রোজেন পরমাণুর পারমাণবিক ভর কত? 14 হয়েছে। আচ্ছা এটাকে গ্রামে প্রকাশ করো, পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করো, 14 গ্রাম হয়েছে। তাহলে 14 গ্রাম নাইট্রোজেন পরমাণু মানে হচ্ছে 14 গ্রাম নাইট্রোজেন, মানে দাঁড়িপাল্লায় চাপিয়ে যদি নাইট্রোজেনকে 14 গ্রাম পাই, সে ঠিক আছে, সেটার মান হচ্ছে 1 গ্রাম পরমাণু। 1, তাহলে 14 গ্রাম নাইট্রোজেন মানে হচ্ছে 1 গ্রাম পরমাণু। তাহলে 7 গ্রাম 14-র অর্ধেক, তাহলে গ্রাম পরমাণু 1-এর অর্ধেক কত? 0.5। ঠিক আছে। আচ্ছা বলো গ্রাম পারমাণবিক আর গ্রাম কোশ্চেন নাম্বার। এই যে ওই তারিখ 19 আছে অনেক কোন ধরে বলে গ্রাম পরমাণু গ্রাম একই। গ্রাম অণু না, গ্রাম অণু পরে আছে তো, দুটো পেজ উল্টাও, গ্রাম পরমাণু ওই গ্রাম অণু পরে আছে। এই 30 টা বলি। হ্যাঁ গ্রাম অণু বলছি তো, গ্রাম অণু পরে আছে, বইয়ের দুটো পেজ উল্টাও, দেখো 2 পেজ পরে পাবা গ্রাম অণু পাবা। আই তো বলো 19 নাম্বার প্রশ্ন, 1 গ্রাম অক্সিজেন পরমাণুর ভর কত গ্রাম? আদিত্য 1 গ্রাম অক্সিজেন পরমাণুর ভর কত গ্রাম? আচ্ছা চলে আসে আদিত্য ছকে। ভালো করে শুনবে, এখানে এখানে না একটা জিনিস খেয়াল রাখবা, শোনো যখনই বলবে গ্রাম পরমাণু ভালো করে বুঝবা, 1 গ্রাম পরমাণু কিন্তু কখনোই 1 গ্রাম না। গ্রাম পরমাণু কিন্তু দাঁড়িপাল্লায় চাপিয়ে পাওয়া যায় না। গ্রাম পরমাণু পারমাণবিক ভর দাঁড়িপাল্লায় চাপিয়ে পাওয়া যাবে, গ্রাম পরমাণু কিন্তু পাওয়া যাবে না। ক্লিয়ার? 1 গ্রাম পরমাণু মানে হচ্ছে, অক্সিজেন বলেছে, অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। 16কে গ্রামে প্রকাশ করো, 16 গ্রাম অক্সিজেন পরমাণু মানে হচ্ছে 1 গ্রাম পরমাণু, অক্সিজেনের 1 গ্রাম পরমাণু। বুঝতে পেরেছো? তো উত্তর কত হবে? 16 গ্রাম। বলো 25, নাইট্রোজেন এবং অক্সিজেনের একটি পরমাণুর ভর কত গ্রাম? ভালো করে শুনবা, নাইট্রোজেন এবং অক্সিজেনের একটি পরমাণুর ভর কত গ্রাম? কি করে করব? হ্যাঁ না না, জাস্ট লাস্টের অক্ষর মনে রাখবা, ক্যালকুলেশন লাগবে না একটা। আচ্ছা নাইট্রোজেন ও অক্সিজেন একটি পরমাণুর ভর কত গ্রাম? কত গ্রাম? হ্যাঁ বলো, গুলি যাচ্ছে আমি তো বুঝতে পারছি। হ্যাঁ এই তো লিখে দিয়েছে, এই যে কোশ্চেনে এখানে বলেছে যে কত গ্রাম, কত গ্রাম মানে প্রকৃত ভর আমরা পাবো। কি পাবো? প্রকৃত ভর। আচ্ছা প্রকৃত ভর আমরা কিভাবে পাই? প্রকৃত ভর আমরা পাই হচ্ছে পারমাণবিক ভরের সঙ্গে 1 ইউনিট যোগ গুণ করে, পারমাণবিক ভরের সঙ্গে 1 ইউনিট গুণ করে, মানে 1 ইউনিটের মান কত মুখস্থ করতে হবে। 1 ইউনিটের মান কত? 1.66 ইন্টু
আচ্ছা 1.6605 ইন্টু 10 টু দি পাওয়ার -24, ক্লিয়ার? তাহলে আচ্ছা তার মানে পেলাম হচ্ছে যখনই আমরা কোনো পরমাণুর ভর অ্যাকচুয়াল ভর বার করব, প্রকৃত ভর মানে দাঁড়িপাল্লায় চাপিয়ে যেটা পাবো প্রকৃত ভর, সেটা কি করে পাবো? পারমাণবিক ভরকে 1 ইউনিট দিয়ে গুণ করতে হবে। ভূগোল হচ্ছে তো আর্টস টিচার আমি বলছি। আচ্ছা যে কোনো একটা পরমাণু বল, আচ্ছা আমি বলছি যে কোনো একটা পরমাণু বলো, যে কোনো একটা পরমাণুর নাম, অক্সিজেন পরমাণু। তাহলে একটি অক্সিজেন পরমাণুর ভর, একটি অক্সিজেন পরমাণুর ভর কত? তাহলে একটি অক্সিজেন পরমাণুর ভর মানে হচ্ছে, নিয়মটা কি? নিয়মটা হচ্ছে পারমাণবিক ভর ইন্টু 1 ইউনিট। আচ্ছা পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর 16। এবার এটা মুখস্থ করতে হবে, আমি ফার্স্টে বলেছিলাম আগের দিন, ইন্টু 1। আচ্ছা এখানে একটা জিনিস মাথায় রাখবা, ক্যালকুলেশন কাউকে করতে হবে না। মানে 1 ইউনিটের মান কত? 1.6605 ইন্টু 10 টু দি পাওয়ার -24। এককটা কিসে বেরোবে? গ্রামে। একক কিসে বেরোবে? গ্রামে। তাহলে এইটা হচ্ছে একটা অক্সিজেন পরমাণুর ভর, একটা সিঙ্গেল অক্সিজেন পরমাণুর ভর। জাস্ট এইটুকুনি লিখলেই অঙ্ক শেষ, আর কিছু করতে হবে না। আচ্ছা এবার এইটুকুনি মানে তোমাকে এই ক্যালকুলেশনের জায়গাটুকুনি দেখাতে হবে। আচ্ছা যদি কনফিউশন থাকে, স্কুল যখন খুলবে তোমরা স্কুলে গিয়ে একবার স্যারের কাছে কনফার্ম হয়ে নেবে, স্যার এইটুকুনি করলেই হবে নাকি আরো এক ধাপ করতে হবে? আচ্ছা যদি আরো এক ধাপ করতে হয় তাহলে 16-র সঙ্গে দশমিক সংখ্যাটা গুণ করতে হবে, এটা তো পারবাই, দশমিকের গুণ। দাদা তাও হাঁপিয়ে যাবো করতে করতে। কিছু করার তো না নেই। একটা কাজ হতে পারে, স্কুলে যখন পরীক্ষা হবে স্কুলে ক্যালকুলেটর বক্স নিয়ে যেতে হবে। আমাকে বলবা দাদা ওখানে বসে থাকবে। ক্যালকুলেটর বক্সে না এটা আসবে এই ক্যালকুলেশন হয় না, ওর অত দম নেই। তুমি অঙ্কের উত্তর মিলিয়ে আসো তো, যা খুশি করে পাও, আমার জেনে লাভ নেই। আচ্ছা এবার চলে আসবো যে নাইট্রোজেন। এই আদিত্য, কোশ্চেনে আরেকটা কথা বলেছে, একটা নাইট্রোজেন পরমাণুর ভর, তুমি বলবা নাইট্রোজেন পরমাণুর পারমাণবিক ভর কত? এটা মুখস্থ করতে হতো ফার্স্টে। কত? 14। তাহলে আমরা কি করব? তাহলে একটা নাইট্রোজেন পরমাণুর পারমাণবিক ভর 14, 14কে আমরা 1 ইউনিট দিয়ে গুণ করব। 1 ইউনিট, ও হ্যাঁ সরি 24, 1.6605 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। এইটুকুনি রেখে দিলেই চলবে। দাদা রুট ওভারটা যখন এসে গুণ করব তখন কি হবে? হ্যাঁ কি বুঝতে পারছো না? না সবই মাথার উপরে জিরামিস ক্যাচ। তোমরা একটা কাজ করতে পারো, এই চ্যাপ্টারের আচ্ছা মোলের কোশ্চেন বুঝতে পারবো না কি? না এইটুকুনি প্রেশার তো নিতে, এই কটা এইটুকুনি, আমি তো এখনো এক সপ্তাহ টাইম দিচ্ছি, আজকে ডাউট ক্লাস করছি ওই কারণে। দাদা বলো। আর এখানটায় যে মানে এই যে গুণ করবে এখানে 10 to the -24 এটাকে কিছু করতে হবে না, এটা এরকমই থাকবে, শুধু এইটাকে এইটুকুন। হ্যাঁ এটা তো পারবে, এইটুকুনি গুণ তো পারবে, এই তো মুখে মুখেই হয়ে যাবে। 14কে 5 দিয়ে গুণ করলে 70 হয়, তাহলে আসছে 70 আসবে। দরকার নেই, আমি আর করবো না, নিজেরা করবা। আমরা তো আচ্ছা আর বলো, কোশ্চেন বলো, কোন কোশ্চেন? 26 কার্বন, আচ্ছা 26-এ আসি। কার্বন স্কেল অনুসারে পদার্থের আণবিক ভরের সংজ্ঞা দাও। ওই যে হাইড্রোজেন স্কেল অনুসারে, হ্যাঁ ওইটুকুনি হবে। হ্যাঁ আচ্ছা তারপরে গাণিতিক রূপটা কিন্তু ফ্রিতে দিতে হবে। হ্যাঁ বলো তোমার, হ্যাঁ অবশ্যই অবশ্যই, বলো বলো। এই যে কার্বন স্কেলে দেখো, আচ্ছা পুরনো বইয়ের 80 পেজ, দেখো লেখা আছে না আণবিক ভর, হেডিং করা আছে, তার 2 লাইন নিচে চলে আছে, দেখো লেখা আছে কার্বন স্কেলে C=12। ওইটা হচ্ছে কার্বন স্কেলে তোমাদের আণবিক ভরের সংজ্ঞা দেওয়া আছে। 49 ওই না 39। হ্যাঁ বলো। 33-এ আসি। ও না ও 27-এ 27টায় করে দিই। আণবিক পদার্থের আণবিক ভর বলতে কি বোঝো?
ও আচ্ছা, এই যে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বার করা ইজি, ভীষণ ইজি। দেখো তোমাদের আমি এই চ্যাপ্টার পড়ানোর শুরুতে কি বলেছিলাম, আমি বলছি সহজ। এই চ্যাপ্টারের শুরুতে প্রথমে যেটা মুখস্থ করবা সেটা হচ্ছে পারমাণবিক ভরগুলো। সঞ্চয় বলো সালফিউরিক অ্যাসিডের সংকেত, কে পারবে? সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড H2SO4। আচ্ছা H2SO4, ভালো করে শুনবা, আমরা এখানে সবকিছু পরমাণু সাপেক্ষে বলবো, হয়েছে? তাহলে প্রথমে H, হাইড্রোজেন। হাইড্রোজেন আমাকে কোশ্চেন আণবিক ভর বলেছে না পারমাণবিক ভর বলেছে? আণবিক ভর বলেছে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন এর পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর এক, তাই তো? এখানে কটা হাইড্রোজেন আছে? তাহলে এই হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 2 প্লাস 1 প্লাস 1। আচ্ছা পরেরটা এস, সালফারের কত পারমাণবিক ভর? 32, এটা মুখস্থ রাখতে হবে। অক্সিজেনের পারমাণবিক ভর 16, এখানে কটা অক্সিজেন আছে? 4, তাহলে 16কে আমরা 4 দিয়ে গুণ করে নেবো। আচ্ছা ফার্স্ট টাইম 1কে আমরা 2 দিয়ে গুণ করে নেবো, 1 গুণ 2 মানে 2, 32, 4 16 64, 6 আর 4 আর 2 6 8, 98। সালফিউরিক অ্যাসিডের পারমাণবিক ভর, এই সরি আণবিক ভর, হ্যাঁ এইটুকু। পুরো হিসাবটা দেখাবো। পারমাণবিক ভর দেখো, আণবিক ভরটার নামেই আণবিক ভর। আণবিক ভর কেন বলো তো? কারণ এটা কি অণু, কিন্তু ক্যালকুলেশন হবে কার ভিত্তিতে? প্রত্যেকটা পরমাণুর ভরের ভিত্তিতে। মানে একটা ব্যাগের মধ্যে মনে করো পেঁয়াজ আছে, টমেটো আছে, তা পেঁয়াজ আছে 1 কেজি, টমেটো আছে 2 কেজি, ঠিক আছে? এখন পেঁয়াজ টমেটোর একটা ব্যাগ, এটাকে বলে সবজির ব্যাগ, ক্লিয়ার? তাহলে সবজির ব্যাগের ভর কত? 3 কেজি। কি করে পেলাম? পেঁয়াজের ভর আর টমেটোর ভর করে ফেললাম। ব্যাগ ভাত না, ওটা ভাত, ওসব বলা হবে না। 3 কেজি। নেক্সট বলো 32, তাহলে 32 এর পরে 33 করবো। আচ্ছা 32 বলেছে সংকেত ভর ও সংকেত ওজন কাকে বলে? আচ্ছা সংকেত ভর একটু দেখে নি, 80 পেজে আছে। আচ্ছা সংকেত ভর দেখো, দেখো কিছু কিছু যৌগ আছে যারা না ওই কিভাবে যুক্ত থাকে বলতো? তড়িৎযোজী যৌগ মনে আছে? NaCl মনে আছে? আয়নীয় যৌগ। এবার আয়নীয় যৌগের ক্ষেত্রে যেহেতু ওরা বন্ডিং করে না, আয়নীয় যৌগের ক্ষেত্রে বন্ড তৈরি হয় না, হাইড্রোজেন বন্ধ তৈরি হয় না, ওদের ক্ষেত্রে কি হয়? ওই দুটো আয়ন কাছাকাছি এসে বসে থাকে, যে যৌগকরণ করে, যেমন NaCl, তাই না? তো এদের ক্ষেত্রে হয় কি সংকেত ভর হয়। তাহলে NaCl এর সংকেত ভর আমরা বার করব, NaCl। তাহলে Na এর সংকেত ভর, সোডিয়ামের ভর কত? পারমাণবিক ভর সোডিয়ামের 23, আর Cl এর 35.5, 0.5 কিন্তু দিতে হবে। তাহলে 0.5 থেকে গেল, 5 আর 3 8, 3 আর 2 5, 58.5। তার মানে NaCl এর সংকেত ভর কত? 58.5। তাহলে সংকেত ভর কাদের ক্ষেত্রে হয় বললাম? আয়নীয় যৌগের ক্ষেত্রে সংকেত ভর হয়। আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভর বলে কিছু, আচ্ছা আমি বলে দিচ্ছি, আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভর বলে কিছু হয় না কেন? আচ্ছা আণবিক কথাটা কোথা থেকে আসছে? অণু থেকে আসছে। এবার আয়নীয় যৌগের ক্ষেত্রে তো অণু হয় না, ওটা তো আয়নীয় যৌগ, অণুটা ওখানে কি অণু তৈরি হচ্ছে, ওই জন্য কি জন্য আণবিক ভর কথাটা আসে না। আচ্ছা নতুন বলছি, হ্যাঁ আয়নীয় যৌগে অণুর কোনো পৃথক অস্তিত্ব থাকে না, যেমন সোডিয়াম ক্লোরাইডে ক্লাসে এত। আচ্ছা থাকে না পরে তোমরা যেটা লিখবা সেটা হচ্ছে, তাহলে ও আচ্ছা হ্যাঁ, এখানে বিষয়টা হচ্ছে যে অণুর কোনো মানে ওই আয়নীয় যৌগের ক্ষেত্রে অণুর কোনো পৃথক অস্তিত্ব না থাকায়, আমি নতুন বইয়ের কথা বলছি, নতুন বইয়ে 80 পেজ নিচের দিক থেকে লেখা আছে না সংকেত ভরের গণনা আছে,
তারপরে দেখো একটা লাইন উপরে লেখা আছে সংকেত একক আছে, সংকেত এককের পর থেকে লিখবা। একটা লেখাটার আগে স্টার্টিং এ একটা কথা লিখতে হবে, যে লিখে নাও তোমরা বইতে। দেখো লেখা আছে না, অনুর কোনো পৃথক অস্তিত্ব থাকে না, আছে না? ওই অনুর আগে একটা কথা লিখে নেবা। কি লিখবা? আয়নীয় যৌগের ক্ষেত্রে। কি, নতুন বইয়ের কথা বলছি, পুরোনো বইটা বলে দিচ্ছি দাঁড়াও। নতুন বইয়ে কি বললাম? অনুর আগে লিখে নাও আয়নীয় যৌগের ক্ষেত্রে। আমি এই কোশ্চেনের উত্তর তোমাদের দিয়ে দেবো কোনো। এবার পুরনো বই বলে দিলে ভালো হতো। আমি বলছি নিজে পুরনো বই কঙ্কনার বইতে দাগানো হয়ে যাবে। তুমি ওকে ডাকলে ও বলতে তোমার কি সমস্যা? আচ্ছা এটাকে বলে নি, হ্যাঁ। এই যে শোনো, তোমাদের ক্ষেত্রে হচ্ছে পুরনো বই 82 পেজ, দেখো হেডিং এ সবুজ কালিতে লেখা আছে সংকেত ভর। প্রথম লাইন থেকে শুরু করবা। ধাতু বলো, আগে এই বিজ্ঞানটা করিয়ে নি। ধাতু ও অধাতুর সমন্বয়ে, কথা না চুপ। ধাতু ও অধাতুর সমন্বয়ে গঠিত যৌগগুলিকে বলা হয় আয়নীয় যৌগ। আয়নীয় যৌগের অণুর কোনো পৃথক অস্তিত্ব থাকে না, তাই এদের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর পদটি ব্যবহার করা হয়। হয়ে গেছে, এইটুকুনি পড়লেই চলবে। ধরো ইয়েস 34 কেমন যৌগের ক্ষেত্রে সংকেত পদ ব্যবহৃত হয়? আয়নীয় যৌগের ক্ষেত্রে। উত্তর পাশে লিখে রাখতে পারো, আয়নীয় যৌগের ক্ষেত্রে সংকেত ভর এই পদটি ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 34। 39 মোলার ভর, মোল ইনভার্স। মোলার ভর না, ঠিকই বলেছি। 81। আচ্ছা আরে বাবা ঠিক আছে, শোনো আদিত্য, তোমাদের বইতে মোলার ভর এই জায়গাটা বার করো। এই তো পেয়েছো বইতে, এই তো মোলার ভর। এই মোলার ভর কিছুই নেই, এক মোলের মধ্যে যে পদার্থ থাকবে তার ভরকে মোলার ভর বলবো। হ্যাঁ, ভর একক নিচে লেখা থাকবে, দেখো। এই তো আদিত্য দেখো লেখা আছে, আমি বলি। তোমাদের পুরনো বই কেন, যে কোনো বইতেই থাকবে। দেখো লেখা আছে, দেখো নিচের দিকে দেখো, পুরনো বইয়ের কথা বলছি। হিলিয়ামের মোলার ভর 4 গ্রাম মোল ইনভার্স, লেখা আছে না? 4 গ্রাম মোল টু দি পাওয়ার -1, একদম নিচে লেখা আছে। তাহলে একক কি পেলাম? গ্রাম মোল ইনভার্স, গ্রাম মোল টু দি পাওয়ার -1, এটাই একক। লিখে নাও, কি হয়েছে, সমস্যা কোথায়? 41 যাও, মোল গ্রাম মোল টু দি পাওয়ার -1, বা তুমি লিখতে পারো গ্রাম বাই মোল, তাও লিখতে পারো। লেখো। তোমাদের সূচকে চলে যেতে হবে আবার। আমরা জানি যে 1/m মানে m টু দি পাওয়ার -1, তাহলে এখন গ্রাম বাই মোল মানে হবে গ্রাম গুণ মোল টু দি পাওয়ার -1। আচ্ছা এরপরে 44 বললে, 41 মোল। আচ্ছা এই চুপ, মোল সংখ্যা এর সঙ্গে মোলার ভরের সম্পর্কটি লেখো। মোল সংখ্যার সঙ্গে মোলার ভরের সম্পর্ক বলো। কোন পদার্থের মোল সংখ্যা ইকুয়াল টু পদার্থের ভর বাই পদার্থের মোলের ভর বা মোলার ভর। পরের আরো জানতে। আচ্ছা শোনো, যাদের নতুন বই শুনে নাও, 81 পেজের আরো জানো। যাদের নতুন বই তাদের 81 পেজের আরো জানো বলে একটা ছক আছে। ওই ছকের মধ্যে লেখা আছে যে মোল সংখ্যা এর সঙ্গে মোলার ভরের সম্পর্কটা কি। কই, এই তো মোল সংখ্যা সমান সমান মোল বা যৌগের ভর বাই মোলার ভর। ওটাই হবে তো। নেক্সট 43
আচ্ছা এখানে এই এই জনগণ 43 কোশ্চেনটা মুলার হয়ে গেছে, ওটা মোলার হবে। হ্যাঁ এটা একটু বানানটা ভুল টাইপিং হয়ে গেছে। আচ্ছা মোলার আয়তনের মান গ্যাসীয় পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে না কেন? কি বলেছে? মোলার আয়তনের মান গ্যাসীয় পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে না কেন? আচ্ছা আচ্ছা তোমাদের সবার বাড়িতে গ্যাস সিলিন্ডার আছে? আছে এলপিজি। তাই ব্যাপারটা হচ্ছে যে ওর মধ্যে কোন গ্যাস থাকে? প্রোপেন আর বিউটেন থাকে, তাই না? তাহলে গ্যাসের ক্ষেত্রে দেখবা যে ওই গ্যাসটাকে ওর মধ্যে ভরা হয়, ভরার পরে কি করা হয়? দাঁড়িপাল্লায় ওজন করে তারপরে নিয়ে আসা হয়। তাহলে গ্যাস যখন, ভালো করে শুনবা, আমাদের এই সিলিন্ডারের মধ্যে গ্যাস কি গ্যাস আকারে থাকে না লিকুইড আকারে থাকে? তাহলে সেটা কিন্তু গ্যাসের ভর হলো না। আমাদের এই ঘরের মধ্যে, ভালো করে শুনে, এই যে ঘরের মধ্যে গ্যাস কি লিকুইড আকারে আছে? নেই। তাহলে ঘরের মধ্যে, তাহলে ঘরের যে আয়তনটা, যদি সব বন্ধ করে, জানলা দরজা বন্ধ করে, তাহলে একটা আয়তন পাবো। তো সেই আয়তনটাই কি হবে? ঘরের মধ্যে থাকা গ্যাসের আয়তন, এবং সেটা যে কোনো গ্যাসের ক্ষেত্রে সমান হবে। মানে ঘরের মধ্যে যদি প্রোপেন গ্যাস ঢালি, তাহলে ঘরের আয়তন যা গ্যাসের আয়তন তাই, কারণ গ্যাসের, আচ্ছা আচ্ছা কারণটা শুনবা, কারণ গ্যাসের নির্দিষ্ট আকার আয়তন, যার মধ্যে রাখবো গ্যাস তার আয়তন নিয়ে নেবে। ক্লিয়ার? এবার তোমাদের বইয়ের ভাষা দিয়ে বলতে হবে এই জিনিসটা। পেজ নাম্বার 81, এখানে বলেছে মোলার আয়তনের মান গ্যাসীয় পদার্থের প্রকৃতি। আচ্ছা এবার এটা কেন হলো? আচ্ছা মোল কথাটার অর্থ কটা সংখ্যা। চলে আসো। এক মোল যে কোনো ধরনের গ্যাস মানে কতগুলো সংখ্যক গ্যাস। ও মুছে দিয়েছি। 6.022। হ্যাঁ ও ভালো পড়েছে। 60। এ শোনো, যে কোনো পদার্থের এক মোল মানে কতগুলো সংখ্যা? 6.022 ইন্টু 10⁻23। আচ্ছা তোমরা এই সংখ্যাটাকে মাথার মধ্যে বেশি বড় করে ভাববা না, তোমরা যা সংখ্যাটাকে সংখ্যা হিসেবেই ভাববা, কারণ এটাকে কাটা চেরা বড় ছোট করার প্রয়োজন নেই। হলো? আচ্ছা এবার যদি পারো মিতা, পারো, চেষ্টা করবা। এক মোল যে কোনো গ্যাসের মধ্যে, এক মোল যে কোনো গ্যাসের মধ্যে সেই গ্যাসের কণার সংখ্যা কতগুলো হবে? এক মোল যে কোনো গ্যাস হয়েছে, তার মধ্যে কতগুলো ওই গ্যাসের কণা থাকে? এক মোল কণা। এবার যে কোনো গ্যাসের ক্ষেত্রে এর মান সমান, তাহলে আয়তনও সমান হবে। হ্যাঁ এটা বলছি। 43। লাস্টের প্যারাতে আছে মোলার আয়তন এখানে কাটা মোলার আয়তনের পরের লাইন। আচ্ছা এখানে হচ্ছে যে মোলার গ্যাসীয় মানের, আচ্ছা এখানে বলেছে না পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে না কেন? আচ্ছা এখানে তোমাদের উত্তরটা এইভাবে লিখতে হবে যে প্রথমে যেটা লেখা আছে না মোলার আয়তন কাকে বলে, ওটা লিখতে হবে। তারপরে একটা কথা বলতে হবে যে যে কোনো গ্যাসের ক্ষেত্রে, তোমরা লিখে নিতে পারো, তোমরা বইয়ের নিচে স্টার দিয়ে লিখে নিতে পারো। কি লিখবা? লিখবা যে যে কোনো গ্যাসের এক মোল আয়তনের মধ্যে, যে কোনো গ্যাসের এক মোল আয়তনের মধ্যে 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে? 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক ওই গ্যাসের অণু থাকে। লেখা আছে মোলের আয়তন যেটা সেটা লিখে, তবে যে আছে মোলার আয়তনের মান গ্যাসের পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে না। উষ্ণতা ও চাপ নির্দিষ্ট থাকলে বিভিন্ন গ্যাসের মোলার আয়তনের মান সমান সমান। আমি তো সেটাই বলছি কেন। মোলার আয়তন বলে তারপরে এটা লিখবো, তারপরে ওই লাইনটা দেবো। হ্যাঁ এই কারণে ওটা হয়, ব্যাপারটা অণুর সংখ্যা সমান থাকে বলে পরিবর্তন, আয়তন পরিবর্তন হয় না। হ্যাঁ আমি এটা পাঠিয়ে দেবো। নেক্সট কোশ্চেন 46। যে বাইরে ঠাকুমার ঝুলি তো ভালোই খুলেছে। তোমরা কি বাইরেতে সিরিয়াল দেখো খুব বেশি? তাহলে এত পাড়ার কুচুটে কাকিমার মতো গল্প করছো কেন?
আমি খেলা দেখি, আইপিএল দেখি। ও আইপিএল দেখো। আচ্ছা এবার কত নাম্বার বললে? 46। এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার তোমার 22.4 লিটার বা 22,400 ওয়েভেল বা 22.4 ডিএমকিউ। আচ্ছা আর 45 আর 46 এর উত্তর কি একটা? হ্যাঁ দেখি, এই কথা না, ডিএম মানে হ্যাঁ ডিএমকিউ এর মানে ডেসিমিটার। ডেসিমিটার কিউ। লিটার ডেসিমিটার কবে হচ্ছে? করা যায় অবশ্য। ডিএম কিউব, ডিএম মানে ডেসিমিটার, তার কিউব। আচ্ছা 45-এর কোশ্চেনটা বলেছে প্রমাণ উষ্ণতা ও চাপে অর্থাৎ এসটিপিতে কোনো গ্যাসীয় পদার্থের 1 মোল বা 1 গ্রাম অণু বা অ্যাভোগাড্রো সংখ্যক অণুর আয়তন কত? একই হবে না? আয়তন, উত্তর একটা হবে দুটোর মধ্যে। 22.4 লিটার। ইয়েস 22.4 লিটার। এটা তো অনেক সংখ্যা মুখস্থ করতে হচ্ছে। কিছু করার নেই, মুখস্থ করবা। অতিরা বলতে 47, আচ্ছা 47-এ বলেছে যে এই চুপ, পদার্থের ভর, মোল সংখ্যা, কণার সংখ্যা এবং এসটিপিতে গ্যাসের আয়তন এদের সম্পর্কের একটা রেখাচিত্র অঙ্কন করো। আমাদের পুরনো বই তোমাদের সব বইতে, পুরনো বই নতুন বই দুটো বইতেই আছে। নতুন বইতে পেজ নাম্বার 82 একদম দেখো নিচে যে অঙ্কগুলো শুরু হয়েছে তার আগে দেখো একটা ছকের আকার দেওয়া আছে। বলতে আমাদের যাও। এটা পুরোটা মুখস্থ করতে হবে। হ্যাঁ হ্যাঁ দাদা বলতে হার্ট ফেল হয়ে যাবে বলতে। আমি বলে দিচ্ছি সহজ, আমি সহজ করে বলে দিচ্ছি কি করে পড়বা, খুব ইজি। এইটা না, নিচেরটা, হ্যাঁ আগে কিন্তু এটা পড়াও নি। আমি বললাম তোমরা পড়ে এসে ডাউট বলবা। আগে ওই দেখো আগের দিন যেটা পড়িয়েছি সেটার জন্য এই সংখ্যাগুলো, পারমাণবিক ভরগুলো মুখস্থ হওয়ার প্রয়োজন ছিল, তোমাদের মুখস্থ ছিল না, আজকে আছে, ওই জন্য আজকে বুঝতে পারবো। আমি অনেক জায়গায় বাদ দিয়েছে তুমি। অবশ্যই বাদ দিচ্ছি, আমি তো বলছি তো। অত ডিটেল করানো যাবে না কারণ তোমরা এটা প্রথমবার বললে। মাথার মধ্যে সব এক জায়গায় হয়ে গিয়ে ব্লাস্ট হয়ে যাবে। আচ্ছা শোনো আমি কি কি বার করবো বলি। প্রথমত আমার হাতে থাকবে মোল সংখ্যা, আমি মোল সংখ্যা থেকে 3টে জিনিস বার করব, ঠিক আছে। সবার প্রথমে বার করব যে কণার সংখ্যা, সবার প্রথমে কণার সংখ্যা। এখানে কণা মানে যে কোনো কণা হতে পারে, পরমাণু, অণু, আয়ন, আয়নীয় যৌগ, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সবার সংখ্যা হতে পারে, ঠিক আছে। আমরা জানি কি 1 মোল, যে কোনো 1 মোল পরিমাণ পদার্থের মধ্যে কতগুলো কণা থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 2 মোলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক দ্বিগুণ, 3 মোলের মধ্যে 3 গুণ। তার মানে মোল সংখ্যাকে যদি আমরা অ্যাভোগাড্রো নাম্বার 6.022 × 10⁻23 দিয়ে গুণ করতে পারি তাহলে কণার সংখ্যা পাবো, ঠিক আছে বুঝলাম। আচ্ছা এবার কণার সংখ্যা থেকে যদি মোলে আসতে চাই তাহলে কি করব? আগের বার গুণ করেছিলাম, তাহলে এবার ভাগ করব। তোমরা বই দেখুন কিছু দেওয়া এখানে এন দিয়ে এ দেওয়া নিচে। আচ্ছা এখানে এন এ মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, এনে কি অ্যাভোগাড্রো নাম্বার? এন এ মানে অ্যাভোগাড্রো। আমি আমি আগের দিন এ দিয়ে বলেছিলাম না, যাতে সহজে বুঝতে পারো। এন এ মানে অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে প্রত্যেকটা এনে দিয়ে কাজ চালিয়ে দেবো। চালিয়ে দেবা। এইটুকু এটা কি বুঝতে পেরেছো? ফার্স্ট। সেকেন্ড চলে আসি পদার্থের ভর। এই পদার্থের ভরে চলে আসি, পদার্থের ভর। আচ্ছা পদার্থের ভর আমরা এইভাবে বার করব। দেখো আমরা একটু আগে পদার্থের ভর বার করা শিখলাম কিভাবে। পারমাণবিক ভর গুণ করে। আণবিক বা পারমাণবিক ভর গুণ করে। মোলের সঙ্গে আণবিক ভর, পারমাণবিক ভর গুণ করলে কি পাবো? পদার্থের ভর। মানে মনে করো আমি যদি অক্সিজেনের কথা বলি, যদি দ্বীপের মনে থাকে, অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16, ঠিক বলেছো। তাহলে তাহলে 1 মোল, ভালো করে শুনবা, 1 মোল মানে কত গ্রাম অক্সিজেন হবে? 1 মোল মানে 16 গ্রাম, 16 গ্রাম অক্সিজেন, বুঝতে পেরেছি। তার মানে পেলাম কি মোল সংখ্যাকে যদি আমরা, দেখো যদি অণু বার করি তাহলে আণবিক ভর হবে, তাই তো। আর যদি পরমাণু বার করি পারমাণবিক ভর হবে, তাহলে আণবিক বা পারমাণবিক ভর এটা তো গ্রাম বলেছে, বলো। মানে গ্রাম আণবিক আর গ্রাম পরমাণু। ও হ্যাঁ, তাহলে আমরা যদি গ্রাম, আণবিক ভরই তো। আচ্ছা গ্রামে বার করলে তাহলে গ্রাম, ঠিক আছে, এটা তো গ্রামে বলছে। তাহলে গ্রামে বেরোবে। বই লেখা ছিল মানে গ্রামে যদি উল্লেখ করা না থাকে তাহলে
আমি যদি পারমাণবিক ভর বার করি তাহলে নিশ্চয়ই পারমাণবিক নিয়ে কথা বলবো, অণুর ভর বার করলে আণবিক নিয়ে কথা বলবো, বুঝতে পেরেছ? একদম ঠান্ডা মাথায় ভেবে অঙ্কটা করতে হবে। নিচেরটা তার বিপরীত হবে। গ্রাম যদি উল্লেখ না থাকে তাহলে এমনি এমনি আণবিক ভর। দাদা হ্যাঁ কোনটা দেবো? গ্রাম দিয়ে দিতে হবে আগে? চাইবে তো কোশ্চেনে কিছু একটা, সেটা লিখবা, ঠিক আছে? এটা হয়নি এখনো, চিন্তা করো, হয়নি। আচ্ছা একই কথা, শোনো ভালো করে শুনবা। তাহলে মোল সংখ্যা থেকে পদার্থের ভর আমরা কি করে বার করব? মোল সংখ্যাকে আণবিক বা পারমাণবিক ভর দিয়ে গুণ করলে কি বেরোবে? পদার্থের ভর। ক্লিয়ার? একইভাবে উল্টো জিনিসটা যদি বার করি, পদার্থের ভর থেকে মোল সংখ্যা কি করে বার করব? সেম জিনিস দিয়ে আমরা কি করে দেবো? ভাগ। আমি উদাহরণে আসি। আমার কাছে 1 মোল অক্সিজেন আছে, তাহলে যদি সঞ্চারীর মনে থাকে 1 মোল অক্সিজেনের পারমাণবিক ভর কত? পায়েল লিখে দিয়েছিল, ও লিখিনি, 16। পায়েল আসেনি, ঠিক আছে, আজকে এসছে, আগের দিন আসেনি, 16। আচ্ছা তাহলে ভালো করে বুঝবা, এই শোনো, তাহলে 1 মোল অক্সিজেনের ভর কত হবে? ওটা এলো হবে না। হ্যাঁ এটা এল হবে। 1 মোল অক্সিজেনের ভর কত হবে? 1 মোল অক্সিজেনের ভর কত হবে? তাহলে 16 গ্রাম হয়ে গেল। এবার উল্টো কথা বলি, আমি এখন পদার্থের ভর মানে 16 গ্রামে আছি, তাহলে 16 গ্রাম অক্সিজেনের, অক্সিজেন মানে কত মোল? 16 গ্রাম আমার কাছে অক্সিজেন দিয়েছে, আমরা কি করব? ওর পারমাণবিক ভর দিয়ে ভাগ করব, 16 দিয়ে ভাগ করব, 16 গ্রাম দিয়ে ভাগ করব, তাহলে কাটাকুটি করলে 1 পাবো, তাহলে 1 মোল। ঠিক আছে? আর একটা আছে না এসটিপি, হ্যাঁ এসটিপিতে ওটা গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, মানে ওটা আয়তন। পরীক্ষায় আসলে আচ্ছা, তিনটে জিনিসই দিতে হবে। পরীক্ষায় ওইটা আসবে না, ছক কোনোদিনই আসবে না, এখানে এক জায়গায় করে দিয়েছে যাতে বুঝতে পারো। আচ্ছা একটা কথা বলো, ভর আর আয়তন এক না আলাদা? ভর মাপা হয়, ভর মাপার যন্ত্রের নাম পায়েল। আলু কোন যন্ত্রের সাহায্যে বাজারে মাপা হয়? আলু আলুতে দাও দাও বল দাও। দাড়িপাল্লা। দাড়িপাল্লা না না, এখন দাড়িপাল্লা তুলা যন্ত্র সাধারণত। আচ্ছা ঠিক আছে, এই আচ্ছা হয়েছে হয়েছে। আচ্ছা শোনো, তাহলে যখন আমরা ভরের কথা বলবো তখন পারমাণবিক বা আণবিক ভর দিয়ে গুণ করে নেবো। এবার আয়তনে আছি, আয়তন এক্ষেত্রে সবসময় গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, ভালো করে শুনবা। আয়তন কার ক্ষেত্রে প্রযোজ্য? গ্যাসের ক্ষেত্রে। তাহলে 1 মোল যে কোনো গ্যাস, আমরা অক্সিজেন গ্যাস নিয়ে আলোচনা করতে পারি, 1 মোল অক্সিজেন গ্যাসের এসটিপিতে আয়তন অল টাইম এসটিপিতেই দেবে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। তাহলে এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন কত? ওই তো 22.4 লিটার। লিটার গুণ করতে হবে। তাহলে যদি অক্সিজেন গ্যাসের 1 মোলের আয়তন 22.4 লিটার হয়, তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের 1 মোলের আয়তন কত হবে? সব গ্যাসের ক্ষেত্রে সমান 22.4 লিটার। তাহলে এখন আমাকে বলে দিল যে 44.8 লিটার তোমাকে গ্যাস দেওয়া হয়েছে, নিয়ন গ্যাস। 44.8 লিটার কি গ্যাস দেওয়া হয়েছে? তাহলে ওই গ্যাসের মধ্যে কত মোল আছে? আমরা জানি কি 1 মোল মানে কত লিটার? 22.4। তাহলে এটাকে 22.4 দিয়ে ভাগ করব, 2 মোল। তাহলে কাটাকাটি করলে 2, তাহলে 2 মোল। ক্লিয়ার? আমরা এই থেকে যেতে গেলে ভাগ কাটাকাটি গুলো কি না করবে? এসটিতে দেখা ফিরা না ভাগ হবে। ভালো হবে। আমি দেখছিলাম তোমরা অবগত আছো কিনা। ডুপ্লিকেট করো না, গুড গুড স্যার। ডায়লগটা দিয়ে দিলাম ফ্রিতে। নেক্সট কোশ্চেন রিজাল্টটা দেখে বলতে হবে স্যার এই যে আপনার শিষ্য। বলো, কোন 52। আচ্ছা 52তে, এই যে 52 কোশ্চেন দাও, ইজি। এসটিপিতে 22.4 লিটার, এখানে আছে সব। এই সবে জানি জানি, কঙ্কনার বইতে নেই, কঙ্কনা ভালো করে শোনো। দেখো লেখা আছে 52তে এসটিপিতে 22.4 লিটার CO2 গ্যাসের অণুর সংখ্যা কত? আচ্ছা কঙ্কনা, 22.4 লিটার, লিটার কিসের একক? আয়তন। তাহলে লিটার থেকে আমি প্রথমে মোলে যাব, তাহলে 22.4 লিটার মানে কত মোল হবে? 1 মোল। আর 1 মোলে অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রো নাম্বার 6.02 ঠিক আছে। আর কোনো কারো কোশ্চেন বলো? তৃষা তুই কোন একটা কোশ্চেন বলছিলে, বলে যাও। হ্যাঁ 50। 1 মোল কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা, যে কোনো পদার্থের 1 মোলের মধ্যে অণুর সংখ্যা কত থাকে? অ্যাভোগাড্রো নাম্বার 6.02 হ্যাঁ 54 বলো। এসটিপিতে, এই তো এসটিপিতে ভালো করে শুনবা, এসটিপিতে CO2 এর ভর কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভর বলেছে, তাহলে ভর মানে 22.4 লিটার বলেছে, 22.4 লিটার মানে কত মোল?
22.4 লিটার মানে কত মোল? 1 মোল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে 1 মোল মানে বুঝে নিতে হবে একটা CO2। 1 মোল মানে একটা CO2। তাহলে সি কার্বনের পারমাণবিক ভর 12, প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর কটা অক্সিজেন আছে? তাহলে 2 দিয়ে গুণ করবো, 16 দুগুণে 32 আর 12 44। তাহলে 44 না, এখানে 22, আমি বলছি কেন, এখানে 22.4 লিটার আছে না? তাহলে 22.4 লিটার মানে কত মোল আমাকে আগে জানতে হবে। যদি ওখানে 44.8 লিটার বলতো তাহলে কত মোল পেতাম? 2 মোল পেতাম। তাহলে সেক্ষেত্রে একটা CO2 কে আমাকে 2 দিয়ে গুণ করে নিত, তাহলে 44 দুগুণে 88 হতো। গুলিয়ে ফেলো না আস্তে আস্তে। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? বলো। হ্যাঁ বলো। শূন্য কাকে বলে? ব্যাপারটা হচ্ছে শূন্য কাকে বলে একটা বড় গ্রন্থ আছে, আমার জানা নেই। আজকে আচ্ছা, আজকে শুনে না, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আজকে নালে এই পর্যন্তই। আচ্ছা এবার শোনো, এই যে একটুখানি শুনে নাও, আমাকে বলতে দাও। এই শোনো, তোমাদের সিলেবাসে আমি একটা সমস্যা দেখলাম। সমস্যাটা হচ্ছে যে আগামী ক্লাসে মানে শনিবারে তোমাদের এই অধ্যায়টা পরীক্ষা নেওয়া হবে। শনিবারে পরীক্ষাটা নেবো, কারণ এখন তোমার রেগুলার পড়লে পদার্থ মনে থাকবে। কারণ শনিবারে নাহলে জীবন বিজ্ঞান দিতে হবে, সমস্যা হবে। আর জীবন বিজ্ঞানে পড়া দেওয়া নেই না? হ্যাঁ হ্যাঁ, আজকে আর কিছু করাবো না তোমাদের। শুনে নাও, শনিবারে জীবন বিজ্ঞানের পড়া দেব আর অঙ্ক করাবো। অঙ্কের ক্ষেত্রে কতগুলো সূত্র মুখস্থ করে আসতে হবে, 4-5টা ছোটবেলার সূত্র লিখতে। বক্স নিয়েছো? ফিজিক্যাল সায়েন্স করাবো না, তোমরা দিও বলে, তোমরা হচ্ছে সোমবারে ফিজিক্যাল সায়েন্স দিও, তোমাদের হচ্ছে শনিবারে তাহলে জীবন বিজ্ঞান নেবো। সেদিনকে নিতে পারলে বেটার হতো, ভুলে যাবা। শনিবারে জীবন বিজ্ঞান পড়া দেবো, সোমবারে। আচ্ছা আরেকটা কথা বলি, আচ্ছা ফিজিক্যাল সায়েন্স তো দেখো, শনিবারে তো জীবন বিজ্ঞান নেই। ফিজিক্যাল সায়েন্স যদি কোনো প্রবলেম হয় এই চ্যাপ্টারে, শনিবারে আবার একটু বলে দেবো, কিন্তু আলাদা করে ক্লাসের মধ্যে বলবো না। হ্যাঁ, বইটা বার করে আমি দাগিয়ে দিই। আচ্ছা বই দাগিয়ে নাও। অঙ্ক বইয়ের পেজ নাম্বার 228। অঙ্ক বইয়ের পেজ নাম্বার 228। হ্যাঁ হ্যাঁ, বৃত্ত। হ্যাঁ লেখো। আরে 2-3 মিনিট লাগবে, ফটাফট লিখে নাও তো। বৃত্তের পরিধি সমান সমান পাই ইন্টু 2 পাই আর 22/7। ইয়েস, এত একক। আর 2 বলো। এটাই লেখো, অঙ্ক করতে গিয়ে সুবিধা হবে, মুখস্থ রাখবে 2 পাই আর। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমা। না নেবো না, প্রচুর টাইম। না, তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করো, তাহলেই হবে। পাই আর সিলেবাস শেষ হবে না, এইভাবে রেগুলার পরীক্ষা নেই, সিলেবাস শেষ হবে না। কি হয়েছে? দেখো এইটা হচ্ছে পাই, পয়াকার হস্যই, আর এটা আর। তোমার পায়ের কথা বলছি, মানে আমার পাই আর বইয়ের পাই একই জিনিস। আমরা বইয়ের পাইটাই দিই, তোমার পাইটা তো পাই না, তোমার উল্টো।
তোমার না তো? না তাহলে যার হলো যে চাইবে দিয়ে দেবো, চাপ নেই। নাম টাম লিখে না। আচ্ছা 3 নাম্বার প্রশ্ন, এই 3 নাম্বার সূত্র, আবার কোনটা আছে? ক্ষেত্রফলের একটা সূত্র থাকবে। হ্যাঁ, না এদের মাথা খারাপ। বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার। কোথায়? বইতে লেখা নেই? সবই কি লেখা থাকবে? আচ্ছা এখানে একটা জিনিস সাইডে লিখে নেবা, আর সমান সমান বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, একের সাইডে লিখে নাও, আর মানে বৃত্তের ব্যাসার্ধ। এই 3টে সূত্র পরের দিন মুখস্থ করে আসবা। এই চ্যাপ্টারটা শেষ করে আমরা এই নাও পরীক্ষা নেবা 2 নাম্বার মুড়িয়ে ভাই আমারে পরীক্ষা আল্লাহ দাদা দাদা সাইন করে দাদা ও সাইন্টি সাইন করা খাতাগুলো আমার কাছে থাক, না দাদা পরের দিন রোজ করা হবে না পরে লাগবে পরের দিন উদ্বোসটা করবো। তো পরের দিন পরে একদিনে যাওয়া ওই তো কিছু জনগণ আছে, যাও। ছুটি দিলে সবাই আজকে তো তাড়াতাড়ি হয়ে গেল। ও 11টার সময় বাড়ি যাবো বলে এসছো? এখন মাউল ভাই আগে মিস করে কি হবে